রাসুরা যখন যেখানে যায় সেখানে তখনই সকলে নিশ্চিত জেনেছিল তারা মরতে যাচ্ছে। রাসু যে জীবিতাবস্থায় ফিরে এসেছে, আশ্চর্য তো এইটুকুই। এমনই আশ্চর্য যে রাসুকে সামনে উপস্থিত দেখেও যেন বিশ্বাস হতে চায় না যে সত্যি সত্যি সে ফিরে এসেছে। ধনঞ্জয়ের বউ বুতির মা একটি কলাই করা পাত্রে খানিকটা ঘোল এনে দেয়। রাসু চোখের পলকে এক নিঃশ্বাসে তা গিলে ফেলে। সমবেত জনতা এতক্ষণ বিশৃঙ্খল হয়েছিল। ক্রমে ক্রমে প্রত্যেকে এক একটি সুবিধাজনক স্থান গ্রহণ করে বসে পড়লে রাসুকে ঘিরে একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ সভা সৃষ্টি হয়। তারপর একে একে উঠতে থাকে প্রশ্ন, জবাবে রাসুর প্রত্যেকটি কথা সকলে সাগ্রহে গিলতে থাকে। পিতাম শিউরে জিজ্ঞাসা করে, ময়নাদ্বীপে বাঘসিংহী আছে না রাসু? আসে না, বাঘসিংহীতে বোঝাই বলে সকলে মৃদু শিহরণ লক্ষ্য করে সে অর্ধমৃত অবস্থাতেও গর্বের উত্তেজনা রাসুকে যেন নবজীবন দান করে। ভেঙে পড়বার ভঙ্গিতে বসে থাকার বদলে হঠাৎ সে হয়ে যায় সিধা, বলে, বাঘসিংহী? বাঘসিংহীর নামে ডরাইলা কি নাই ময়নাদ্বীপে? কও, সাপ যা আসে এক একটা আস্ত মাইনসেরে গিলা খায়। রাইতে সমুদ্রের কুমির ঢাঙ্গায় উঠা আইসা মাইনসেরে টাইনা নিয়ে যায়। হ বলতে বলতে মুখ খুলে যায় রাসুর, আর শুনতে শুনতে হাঁ হয়ে যায় তার শ্রোতাদের মুখগুলো। হোসেন মিয়ার ময়নাদ্বীপ এমন ভীষণ স্থান সেটা। যারা রথের মেলায় গিয়েছিল একে একে তারা ফিরে আসতে থাকে। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজকে সন্ধ্যাটা নামে সানন্দে। বউরা হাসি মুখে লাল পাছাপার শাড়ি নেড়ে চেড়ে দেখে, নূতন কাঁচের চুড়ির বাহারে মুগ্ধ হয়। কাঁচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলুঙ্গিতে তুলে রাখে। ছেলেমেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়িয়ে ধরে। আহ্লাদ বহন করে এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না, সেখানে যে বিষাদ জমাট বেঁধে থাকে তা নয়। কোনো না কোনো রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ সে কুটিরেও পৌঁছায়। একটা কাঁঠাল, দুটো আনারস, আতসের বাতাসা, এই দরিদ্রের উপনিবেশেও যে দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টকে ফাঁকি দিয়ে ধরা পুঁটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়ে দিনের পর দিন আধপেটা ভাত খেয়ে থাকে, খুশি হয়ে উঠতে আর তাদের অধিক দরকার কিসের? কুবেরের প্রতিবেশী বুড়ো সিধু দাস একটা পয়সা সম্বল করে মেলায় গিয়েছিল। পয়সাটা সে খরচ করেনি, কিন্তু মেলা থেকে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করে এনেছে তাতে তার বৃহৎ পরিবারে আজ উৎসবের অন্ত নেই। ভিক্ষা সিধু করেনি, বাগিয়েছে। সারাদিন মেলায় ঘুরে যেন তেন প্রকারের সংগ্রহ করেছে। 3টি দাগ ধরা প্রকাণ্ড ফজলি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল, 3 একত্র মেশানো চাল ডাল খুদ আর খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি চাই? কুড়ানো ফেলনা জিনিস। খাসির মাথাটা ধরতে গেলে সে একরকম চুরি করেছে বলতে হয়, কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু কারো কাছে চায়নি, পয়সা সিধু কারো চুরি করেনি। কুবেরের উঠোনে দাঁড়িয়ে সিধু বলে, আমারে না নিয়া ফিরালি কুবের। দাওয়ায় ডিবরির আলোতে কুবের একটা কোঁচের লোহার শলাকা গুলো পরীক্ষা করছিল। মুখ না তুলেই বলল, তুমি না হিরো জ্যাঠার নাই আগেই ফিরা এলা? সিধু দাওয়ায় উঠে যায়, তা আইলাম কবির, তা আইলাম, রঙ্গ কইরা কইলাম, বোঝস না? কোঁচটা কিনা আনলি সন্দ করি, নিল কত? 8 আনা। 8-10 হাত লম্বা সরু তল্লা বাঁশের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ মারা যন্ত্রটি সিধুও গম্ভীর মুখে পরীক্ষা করে দেখে। গোড়ার দিকটা ধরে অন্ধকারে উঠানে ছুঁড়বার ভান করে বলে, ভার মন্দ না, জিতছস কুবের, কাল পরশু তক আমিও একটা কিনালুম। সিধুর মতলব কুবের ঠিক বুঝতে পারে না। কোচটি সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করিয়ে রেখে আসে। বিকেলে বৃষ্টি বন্ধ হয়ে গুমট ধরে আছে। আকাশে বিশেষ মেঘ নেই বটে, কিন্তু কখন যে মেঘ ঘনিয়ে আসে
মুষলধারে বৃষ্টি নামবে বলা যায় না। রাসুকে প্রীতম তার বাড়ি নিয়ে গিয়েছে। এখন হয়তো আবার তাকে ঘিরে সভা বসেছে সেখানে। নিজের নির্বাসনের কাহিনী বলে রাসু সকলকে মুগ্ধ করে রেখেছে। অত্যন্ত ক্ষুধা না পেলে কুবেরও সেখানে গিয়ে বসত। পিসি হাঁড়িতে ভাত ফুটাচ্ছে। না খেয়ে রাসুর রোমাঞ্চকর গল্পের লোভেও কোথাও যাওয়ার ক্ষমতা এখন তার নেই। সিধু বসে বসে বাজে কথা বলে। শিথিল ছাড়া ছাড়া তার ভাষা, অনির্দিষ্ট অবাস্তব বিষয়বস্তু। কুবের আনমনে সায় দিয়া যায় হ হ। পেটের ক্ষুধার জ্বালা, মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ। বুড়ো সিধুর বকবক শুনতে শুনতে বিরক্তির তার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমেই বলে, খাসির একটা মাথা আনিলাম কুবের, মস্ত মাথা খান, মহিষের মতো দুটা শিং। নীলকা তো শেষ বেলা সস্তা কিনলাম কুবির, পুরা 5 আনা চাইয়া শেষ মাস 14 পয়সায় দিল। মাইয়াটারে বেনুন রাইতবার কইলাম, তা কয় তেল মরিচ নাই, চালও নাকি বাড়ছে। সিধুর কথা শুনবার সমস্ত আগ্রহ কুবের সাহসা হারিয়ে ফেলে। পিসিকে সে জিজ্ঞাসা করে, ভাত হইল পিসি? একেবারে সে পিছন ফিরিয়া বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করে সিধু উঠে যায়। বাঁশের একটা টুকরিতে খাসির কোটা মাথাটা এনে কুবেরের সামনে ধরে বলে, দেখ কুবের, মিশা কই নাই, ঘাড়ের কাছে খাসা খানিক মাংস ছিল। এই দেখ। টুকরির কাছে মুখ নিয়ে ঠাহর করে করে সিধু কয়েক টুকরো মাংস বেছে কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চেয়ে বলে, তেল মরিচ দিয়া বেনুন যা হইব অমর্ত। আমি নদীর ঠাই পেঁয়াজ রসুন মাই গাই না। আমারে দেখাও কেন, রাঁধো গা বেনুন। এবার স্পষ্ট করেই বলে, তেল মরিচ আর 1 মুঠা চাল দিয়ে কুবির, ধরেও দিমুনে বেনুন। কুবের সন্দিগ্ধ হয়ে বলে, দিবানি নির্যাস। সিধু আহত হয়ে বলে, দিমু না? কস কি কুবের, তরে না দিয়া যামু কই? তেল মশলা এবং চাল নিয়ে সিধু উঠল। আতুর থেকে মালা বলল, বুড়ো কি বজ্জাত, মাথার ভাগ দিব না আইঠা কলা দিব দেখো। কুবের উদাস ভাবে বলল, না দেয় না দিব। আজ তো শেষ না, আর একদিন আইলে মাইরা খেদাইয়া দিমু। আমার লাগে সালা কি কইরা যাইব কই? ভাত নামলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কা রক্তিম তরকারি দিয়ে ফ্যান সমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরিয়ে ফেলে। গোপীকে খানিক পরে একটা বাটি নিয়ে গিয়ে সিধুর কাছ থেকে খাসির মাথার ব্যঞ্জন আনতে বলে সে বের হয়ে গেল। প্রীতম মাঝির বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে। গোয়ালের ভিতর দিয়ে তার বাড়িতে ঢুকতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে 2টি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ বেড়া জাল। এত বড় জাল কেতুপুরের আর কারও নেই। বাড়িতে উঠোনের বালাই নেই। গোয়াল পার হয়ে ঢুকতে হয় প্রকাণ্ড একটা ঘরে। দুপাশে ছোট দুখানা ঘরে ঢুকবার দরজাও এই ভিতর দিয়ে। কার্পণ্য ও বেড়া জালটির মতো বাড়ি করার এই খাপছাড়া ঢং প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোকে নাম দিয়েছে কয়েতখানা। ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে একটা ডোবা। ডোবার ওদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নেই। বহুদূর বিস্তৃত শস্য ক্ষেত আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জলে ডুবে গেছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেরই পরিচিত 1 জোড়া 5 ফুট লম্বা গোখুরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটি গোসাপ। বড় ঘরখানায় সভা রীতিমতোই বসেছিল। ঘরে ঢুকে খুবই অবাক হয়ে দেখল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্দুকটার উপরে কাঁথা ভাঁজ করে পেতে হোসেনকে বসতে দেওয়া হয়েছে। রাসু মিশে গেছে একেবারে ভিড়ের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব, আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাইছে। এতগুলো লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ বাতাস হয়ে উঠেছে দূষিত। গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটায় জমে আছে ঘাম। এদিক ওদিক চেয়ে কুবের টুক করে সকলের পিছনে বসে পড়ল।
হোসেন মিয়া এখানে এসে জুটল কোথা থেকে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তার মুখোমুখি হয়ে গেছে, কি কাণ্ডটা আজ হয় দেখো। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক, একগুঁয়ে সম্মানকামী লোক কপালের ফেরে বড় জব্দ হয়ে গেল। রাসু তাকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে সকলের কাছে। যে এত প্রতিপত্তি অর্জন করেছিল, আজ বুঝি তার মুখ ফুটে কথা বলতেও বাধছে। সোজাসুজি অপমান করবার সাহস হয়তো কারো হয়নি, কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জাই লোকটাকে সকলে না জানি এতক্ষণ দিয়েছে। কুবের এমনি মমতা বোধ করে যে সে ভাবতে থাকে, পারলে আজ সে হোসেন মিয়ার পক্ষই নিত। লোভ দেখিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে হোসেন মিয়া যে রাসুর স্ত্রীপুত্রকে সুদূর ময়নাদ্বীপে নিয়ে গিয়ে হত্যা করেছে, কোন যুক্তি দেখিয়ে তার এই কীর্তি সে সমর্থন করত কুবের তা জানে না। সে যাকে ভয় করে, এত লোকের সামনে তার মাথা হেঁট হয়ে যাওয়ায় মনে মনে সে শুধু ব্যথা পাচ্ছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হচ্ছিল, যারা পঙ্গু অসহায় জীব, শক্তিকে লজ্জা দেওয়া তাদের পক্ষে ভালো কথা নয়, মানুষের ধর্মবিরুদ্ধ এ কাজ। একথা কবির জানে যে হোসেন মিয়ার বিচার করে শাস্তি বিধানের কল্পনা জেলেপাড়ার এই সমবেত মাতব্বরেরা করবে না, তবু আজ এই সমষ্টি বিচারকের ভঙ্গি গ্রহণ করেছে। কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করছে, সকলের বসবার ভঙ্গি, চাইবার ভঙ্গি, চুপ করে থাকবার ভঙ্গি। বিচলিত উত্তেজিত হয়ে এদিক ওদিক চাইতে চাইতে কুবের দেখতে পেল জহর, আমিনুদ্দি এবং আরো দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসে আছে। ধরতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝি সমাজ। আরো দু চারজন আছে, তারা একান্ত নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরের বেশি হবে না। জেলেপাড়ার পূর্ব দিকে এদের একত্র সন্নিবেশে বাড়িগুলোকে বেড়ার বাহুল্য দেখিয়ে সহজেই চিনতে পারা যায়।